নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইংরাজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ জিনিস ভয়েস চেঞ্জ এটা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে ভয়েস চেঞ্জ সংক্রান্ত বিষয় আমরা তৃতীয় দিনে ক্লাস কমপ্লিট করেছি। ভয়েস চেঞ্জ সংক্রান্ত বিষয় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর আলোচনা করেছি। আজকের আমরা ভয়েস চেঞ্জের উপরে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকালের উপরে কেমন ভয়েস চেঞ্জ হবে বা সাধারণ অতীতকালে যদি কোনো বাক্য দেয়া থাকে তার ভয়েস চেঞ্জের নিয়মাবলী নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে ভয়েস চেঞ্জের নিয়মটা জেনে নেওয়া যাক। আচ্ছা, ভয়েস চেঞ্জের নিয়মটা জানার আগে প্রথমে এটা জেনে নেওয়া যাক যে পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা কেমন বা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কেমন। পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে মূল ভার্বের 2 নম্বর রূপ এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবারে পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়মগুলো আমি পাশে লিখে দিচ্ছি। প্রথমে 1 নম্বর নিয়ম হলো নিয়মটা হলো অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। প্রথমে 1 নম্বর নিয়মটা কি? অবজেক্ট, সংক্ষেপে লিখলাম অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্ট এর জায়গায় আসবে। এটা হলো 1 নম্বর নিয়ম। যে কোনো বাক্যের সাবজেক্ট অবজেক্ট কিভাবে চিহ্নিত করতে হয় সেটা আমি পরে আলোচনা করছি। প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, তারপর 2 নম্বরটা হলো ওয়াজ ওয়ার। ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে। ওয়াজটা বসবে এক বচনের ক্ষেত্রে আর ওয়ারটা বসবে বহু বচনের ক্ষেত্রে। তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপ, মানে যে মূল ক্রিয়াপদটা থাকবে তা পাস্ট টেন্স থেকে পাস্ট পার্টিসিপেলে বসবে। মূল ভার্বের 3 নম্বর রূপ, মূল ভার্বের 3 নম্বর রূপ। তারপরে কি বসবে? বাই, প্রিপোজিশন। আমি শুধু বাই আমি লিখে দিচ্ছি, বাই বসবে, বাই বসবে। শেষে কি? সাবজেক্টটা অবজেক্টের জায়গায় আসবে, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় আসবে। এখানে অবজেক্টটা সাবজেক্টের জায়গা এবং শেষে যেটা 5 নম্বর নিয়ম সাবজেক্টটা অবজেক্টের জায়গায়, সাবজেক্টটা অবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায় বসবে। সাবজেক্ট যদি কোনো নাউন হয় সেক্ষেত্রে নাউনটা বসে যাবে এবং সাবজেক্ট যদি কোনো প্রোনাউন হয় তাহলে সেই প্রোনাউনের পরিবর্তিত রূপটা বসবে। যেমন আই থাকলে মি হবে, উই থাকলে আস, ইউ থাকলে ইউটা বসে যাবে, হি থাকলে হিম, সি থাকলে হার এবং দে থাকলে দেম বসবে। এবং যদি কারোর নাম থেকে থাকে সেই নামটা বসে যাবে। আর ওয়াশটা কোথায় বসবে? ওয়াশটা এক বচনের ক্ষেত্রে, ওয়ারটা বহু বচনের ক্ষেত্রে। আর যেটা আমি বলছিলাম যে কোনো বাক্যের সাবজেক্টটা চেনার জন্য সেই বাক্যে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, তাহলে সাবজেক্ট পাওয়া যাবে। আর যে কোনো বাক্যের অবজেক্টটাকে চেনার জন্য সেই বাক্যের কি বা কাকে দিয়ে আমরা প্রশ্ন করব। এবার আমরা সরাসরি উদাহরণের দিক চলে আসছি। উদাহরণটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা অটোমেটিক্যালি জিনিসটা বুঝতে পারবো। তাহলে 1 নম্বর আমি উদাহরণটা লিখছি। My mother, MOTHER, my mother cooked
সি ডবল ও কে ডি কুকড রাইস, মানে আমার মা ভাত রেঁধেছেন। আচ্ছা এই বাক্যে তাহলে সাবজেক্ট কোনটা? আমি কি বললাম, সাবজেক্ট চেনার জন্য সেই বাক্যে প্রথমে আমরা ক্রিয়াপদটা চিহ্নিত করব। এই বাক্যে ক্রিয়াপদটা হলো কুকড, মানে রেঁধেছিলেন। এবারে রেঁধেছিলেনকে আমরা প্রশ্ন করছি কে রেঁধেছিলেন, মাই মাদার, তাহলে এটা হলো সাবজেক্ট। আবার আমি একে প্রশ্ন করছি, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটা হলো পরে বলছি। এবার আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করছি আমার মা কি রেঁধেছিলেন, সেক্ষেত্রে হলো রাইস, তো এটা হলো অবজেক্ট। তাহলে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে, এবং ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। এবার আমি ভয়েস চেঞ্জের নিয়মটা পাশে লিখে দিয়েছি। প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, তাহলে এই বাক্যে অবজেক্ট কোনটা, রাইসটা, তাহলে রাইসটা প্রথমে চলে আসবে, রাইস। তারপরে কি বলেছে, ওয়াজ বা ওয়ার এর মধ্যে যে কোনো একটা, তাহলে এখানে অবশ্যই ওয়াজ বসবে। তারপরে কি মূল ভার্বের 3 নম্বর রূপ, এখানে কুকটা হলো পাস্ট টেন্সে, এর প্রেজেন্ট ফর্ম কি সি ডবল ও কে, ইডিটা থাকবে না, তাহলে প্রেজেন্ট টেন্স হলো কুক, পাস্ট টেন্সে কুকড, মানে ইডি যোগ হবে, পাস্ট পার্টিসিপেলে ইডি যোগ হবে, তাহলে সি ডবল ও কে ইডি, রাইস ওয়াজ কুকড। তারপরে কি বলেছে, একটা বাই বসবে, তারপরে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসবে, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে আসবে। যেহেতু এখানে এটা একটা নাউন, তাই এটা এখানটাই চলে আসছে। যদি কোনো প্রোনাউন থাকতো সেক্ষেত্রে এটা তার পরিবর্তিত রূপটা বসতো। এই হলো 1 নম্বর উদাহরণ। তোমরা নিয়মের সাথে সাথে ভয়েস চেঞ্জ গুলো মিলিয়ে দেখো, জিনিসটা একদমই সহজ লাগবে। এবার আমি 2 নম্বর নিয়মটা লিখছি, 2 নম্বর উদাহরণটা। উই ফেড দেম, আচ্ছা একটু বড় করে লিখছি আমি, লেখাটা বড্ড ছোট হয়ে যাচ্ছে। উই ফেড দেম, তাহলে কি উই ফেড দেম, মানে আমরা তাদেরকে খাইয়েছিলাম। উই ফেড দেম, এটার বাংলা মানেটা কি, আমরা তাদেরকে খাইয়েছিলাম। এখানে তাহলে ক্রিয়াপদ কোনটা, এইটা ভার্ব, ক্রিয়াপদ বা ভার্ব, ক্রিয়াপদকে বাংলায়, ইংরেজিতে ভার্ব। তাহলে কারা খাইয়েছিল, আমরা, আমরাটা হলো সাবজেক্ট, কাকে খাইয়েছিল, তাদেরকে, এটা হলো অবজেক্ট। এবারে আমরা যদি এটা পরিবর্তিত রূপটা করি, যদি আই থেকে মি হয়, তাহলে যদি মি থাকতো তাহলে আই হতো, ঠিক তেমনি ভাবে এখানে দেমটা দেওয়া রয়েছে, তাহলে দে থেকে দেম হয়েছে, তাহলে অটোমেটিক্যালি এখানে দেম যেহেতু রয়েছে আমরা দেটাই বসাবো, দে। দেটা যেহেতু বহু বচন, অনেকজনকে বোঝাচ্ছে, তাই এখানে অয়ারটা বসছে, দে অয়ার। তারপরে কি বলেছে, মূল ভার্বের 3 নম্বর রূপ, তাহলে এটা হলো, এবার মূল ভার্বের 3 নম্বর রূপ, মূল ভার্বের 3 নম্বর রূপ এইটাই, এফ ডবল ইডি, এফ ইডি, এফ ইডি, প্রেজেন্ট টেন্সে এফ ডবল ইডি, পাস্ট টেন্সে এফ ইডি, পাস্ট পার্টিসিপেলে এফ ইডি। তাহলে উই ওয়ার ফেড, উই ওয়ার ফেড, না সরি, দে ওয়ার ফেড, তারপরে কি এখানে একটা বাই আসছে, তা উই থাকলে কি আস, ইউএস আস, দে ওয়ার ফেড বাই আস। এবার 3 নম্বর উদাহরণটা আমি লিখছি, 2 নম্বর উদাহরণটা প্রত্যেকে ভালো করে দেখে নাও। এবার আমি 3 নম্বর উদাহরণটা লিখছি। 3 নম্বর উদাহরণটা, দ্য হেডমাস্টার, HEAD, হেডমাস্টার, MASTER, scolded
SCOLDED, scolded the student. Scolded the student. The headmaster scolded the student. প্রধান শিক্ষক মহাশয় ছাত্রটাকে তিরস্কার করলেন। স্কোল্ডেড মানে কি তিরস্কার করা, এটা ক্রিয়াপদ। তাহলে প্রধান শিক্ষক মহাশয় কাকে তিরস্কার করলেন? আচ্ছা কে তিরস্কার করলেন? প্রধান শিক্ষক মহাশয়। তাহলে এটা হলো সাবজেক্ট। প্রধান শিক্ষক মহাশয় কাকে তিরস্কার করলেন? ছাত্রটাকে। তাহলে এটা হলো অবজেক্ট, আর এটা হলো ভার্ব। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টের সাবজেক্টের জায়গায় চলে আসছে। তাহলে দ্য স্টুডেন্ট, এখানে একটা ছাত্র বলেছে, অনেক ছাত্র না, একটাই ছাত্র, তাহলে এখানে ওয়াজ বসবে। দ্য স্টুডেন্ট ওয়াজ। তারপরে কি মূল ভার্বের 3 নম্বর রূপ, স্কোল্ড মানে তিরস্কার করা, ওর সঙ্গে ইডি যোগ করে পাস্ট টেন্স, আর আবার ইডি যোগ করে পাস্ট পার্টিসিপেল। তাহলে এইটাই বসে যাবে, SCOLDED। দ্য স্টুডেন্ট ওয়াজ স্কোল্ডেড, তারপর একটা বাই, তারপরে দি হেডমাস্টার, বাই দ্য হেড মাস্টার। আচ্ছা এই তিনটে প্রত্যেকে লিখে নাও, এরপরে আমি আরো লিখছি, আরো উদাহরণ আলোচনা করছি। এই তিনটে প্রত্যেকে যাদের বোঝার অসুবিধা আছে তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, আর যারা বুঝতে পারছো তারা এটা নিজেরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আচ্ছা এবার আমি 4 নম্বর উদাহরণটা লিখছি। যে কোনো পরীক্ষাতে ভয়েস চেঞ্জ কিন্তু অবশ্যই আসে, তাই প্রত্যেককে বলছি ভয়েস চেঞ্জটা খুবই মনোযোগ দিয়ে তোমরা শিখবে বা বোঝার চেষ্টা করবে। কারোর কোথায় কিছু অসুবিধা হলে অবশ্যই জানাবে, কিন্তু প্রত্যেকে মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আচ্ছা এবার আমি 4 নম্বর উদাহরণটা লিখছি। 4 নম্বর উদাহরণটা কি বলছে? বাঘা যতীন, BAGH, বাঘা যতীন, JTIN, বাঘা যতীন killed a tiger, বাঘা যতীন একটা বাঘকে মেরেছিল, বা বাঘা যতীন একটা বাঘকে হত্যা করেছিল। তাহলে এখানে কিলটা হলো ভার্ব, ক্রিয়াপদ। তাহলে কে বাঘ মেরেছিল? বাঘা যতীন। কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাচ্ছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাচ্ছে। বাঘা যতীন কি মেরেছিল? বাঘ। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট। তাহলে এবার উত্তরটা যদি করি, এ টাইগারটা প্রথমে চলে আসবে। নিয়মটা দেখো, সাবজেক্টটা অবজেক্টের জায়গায়, তাহলে এ টাইগারটা প্রথম চলে আসবে। তারপরে এটা যদি সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ বসছে। কিল মানে হত্যা করা, প্রেজেন্ট টেন্সে, ওর সঙ্গে ইডি যোগ করে পাস্ট টেন্স এবং ইডি যোগ করে পাস্ট পার্টিসিপেল। তাহলে এ টাইগার ওয়াজ কিল্ড। তারপরে একটা বাই প্রিপোজিশন বসবে, তারপরে অবজেক্ট, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে আসবে। বাঘা যতীন এখানে সাবজেক্ট, তাই এটা অবজেক্টের জায়গায় চলে এলো। এ টাইগার ওয়াজ কিল্ড বাই বাঘা যতীন। এবারে 5 নম্বর উদাহরণটা নিয়ে আলোচনা করছি। প্রত্যেকে একবার দেখে নাও, এবারে 5 নম্বর উদাহরণটা নিয়ে আলোচনা করছি। এবারে রুমা থ্রো, THROW, থ্রো এ স্টোন, STON, স্টোন। রুমা একটা পাথর ছুড়লো। রুমা থ্রো মানে কি ছোড়া, এ স্টোন মানে পাথর। রুমা একটা পাথর ছুড়লো, এটা হলো ভার্ব।
এবারে কে পাথর ছুড়লো? রুমা। তাহলে রুমাটা হলো সাবজেক্ট। রুমা কি ছুড়লো? একটা পাথর, এটা হলো অবজেক্ট। এমনিতে কিন্তু বিভিন্ন ক্লাসে একটা করে বাক্য দেয়া থাকে, সাবজেক্ট অবজেক্ট চিহ্নিতকরণের কথা কিন্তু বলে, কিংবা সাবজেক্ট বা প্রেডিক্ট। সেই মানে এই ক্লাসে তোমাদের ভয়েস চেঞ্জের পাশাপাশি সাবজেক্ট অবজেক্ট এগুলো কিন্তু চিহ্নিতকরণটাও খুব ভালোভাবে তোমরা শিখে ফেলছো। তাহলে এই স্টোনটা, তাহলে নিয়ম অনুযায়ী কি ভয়েস চেঞ্জের প্রথম নিয়মটা অবজেক্টটা সাবজেক্টের জায়গা আসবে। তাহলে এখানে স্টোনটা আগে চলে এলো, স্টোন। তারপর এটা যেহেতু এক বচন তাই ওয়াজ বসলো, স্টোন ওয়াজ। থ্রো মানে, আচ্ছা রুমা থ্রো না, এখানে থ্রিউ। এটা যেহেতু পাস্ট টেন্সে আমরা করছি, থ্রিউ থ্রিউ। তাহলে থ্রো মানে ছড়া, থ্রিউ মানে ছুঁড়েছিল, আর থ্রোনটা হলো পাস্ট পার্টিসিপেলে। থ্রো, থ্রিউ, থ্রোন। তাহলে এটা পাস্ট পার্টিসিপেলে কি থ্রোন। এ স্টোন ওয়াজ থ্রোন, THROWN, থ্রোন বাই রুমা, বাই রুমা। এবারে 6 নম্বর উদাহরণটা নিয়ে আমি আলোচনা করছি। আচ্ছা দেখো 5 নম্বর উদাহরণটা প্রত্যেকে দেখো না, এবার আমি 6 নম্বর উদাহরণটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা দেখো এর পরের আমি উদাহরণটা নিয়ে আলোচনা করছি। দ্যাট নয়েজ, NOIAC, সেই শব্দটা অ্যানয়েড আস, অ্যানয়েড আস, সেই শব্দটা আমাদেরকে খুব বিরক্ত করছিল। তাহলে অ্যানয়েডটা হলো ক্রিয়াপদ, ক্রিয়াপদকে প্রশ্ন করছি কি কে, এটা হলো এই বাক্যের সাবজেক্ট, আর এটা হলো এই বাক্যের অবজেক্ট, আর এটা হলো ক্রিয়াপদ। তাহলে নিয়ম অনুযায়ী ভয়েস চেঞ্জে প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে যাবে। তাহলে আস, আসটা এসেছে কোথা থেকে? উই থেকে, উই। উই এর পরে তাহলে কি বলছো? ওয়ার। তারপর অ্যানয়েড, অ্যানয়েডের অ্যানয়েডের পাস্ট পার্টিসিপেল এটাই, এটাই এই বানানটাই, ANNOYED, অ্যানয়েড। উই ওয়ার অ্যানয়েড বাই দ্যাট নয়েজ। আজকে আমি এই কটাই ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করলাম। এদিকটা ভয়েস চেঞ্জের নিয়মটা লেখা রয়েছে, আর এদিকটা উদাহরণ দেওয়া রয়েছে। ইতিপূর্বে আমি আগে 3টে নিয়ে আলোচনা করলাম, এখন আগে 3টে নিয়ে আলোচনা করলাম। আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। প্রত্যেককে শুভরাত্রি, ধন্যবাদ।